বিনিয়োগকারীদের জিজ্ঞেস করলে তারা সবচেয়ে বেশি যে বিষয়গুলো নিয়ে ভয় পান তার মধ্যে একটি হলো দীর্ঘস্থায়ী ইরান সংকট, আরেকটি কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত মূল্যায়ন ভেঙে পড়ার আশঙ্কা। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই দুইয়ের মধ্যে সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রথমটি দ্বিতীয়টির কারণ হয়ে দাঁড়াতে পারে, এবং এই আশঙ্কা এখন ক্রমশ বাস্তব বলে মনে হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন বিশ্ব অর্থনীতি এবং শেয়ার বাজারে আশাবাদের একটি বড় প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এর সবচেয়ে স্পষ্ট চিত্র দেখা যায় যুক্তরাষ্ট্রে। সেখানে অ্যালফাবেট, মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো বড় হাইপার স্কেলার কোম্পানিগুলো ডেটা সেন্টারে গড়ে তুলতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। পাশাপাশি এনভিডিয়া, অ্যাডভান্স মাইক্রো ডিভাইসেস এবং ইন্টেলের মতো চিপ নির্মাতার প্রতিষ্ঠানগুলো এই প্রবৃদ্ধির সঙ্গে যুক্ত। সেন্ট লুইসের ফেডারেল রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী সফটওয়্যার ও সংশ্লিষ্ট গবেষণা উন্নয়ন খাতে ব্যয়ের পাশাপাশি এই মূলধনী বিনিয়োগ গত বছরের প্রথম ৩ ত্রৈমাসিকে যুক্তরাষ্ট্রে জিডিপি প্রবৃদ্ধির ৩৯% অবদান রেখেছে। তুলনায় ডটকম উত্থানের সময় এই হার ছিল ২৮%। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সরাসরি বিনিয়োগ বাড়ার পাশাপাশি এআই প্রতিষ্ঠানগুলোকে প্রতিটি কর্মীর কাছ থেকে আরও বেশি উৎপাদন আদায়ে সহায়তা করার প্রতিশ্রুতি দিচ্ছে। এই উৎপাদনশীলতা বৃদ্ধি পশ্চিমা বিশ্বের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি বড় চালিকা শক্তি হতে পারে, বিশেষ করে যখন চাকরির বাজার কিছুটা মন্দার মধ্যে রয়েছে। তবে ইরানকে কেন্দ্র করে মার্কিন ইসরায়েলি হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়া সেই আশাবাদকে ঝুঁকির মুখে ফেলেছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়েছে। একই সময়ে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দামও বেড়েছে। ডাস্টেরিয়েভ হাবে, যা ইউরোপে গুরুত্বপূর্ণ জ্বালানির সূচক হিসেবে কাজ করে, ফেব্রুয়ারির শেষ দিকে প্রতি মেগাওয়াট ঘন্টা ৩০ ইউরো থেকে বেড়ে ৫০ ইউরোর উপরে উঠেছে। এই পরিস্থিতি ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর যে মুদ্রাস্ফীতির ধাক্কা দেখা গিয়েছিল, তেমন আরেকটি আকস্মিক চাপের আশঙ্কা তৈরি করছে। আরও উদ্বেগের বিষয় হলো এটি ১৯৭০-এর দশকের মতো স্ফ্ল্যাগফ্লেশন, অর্থাৎ একসঙ্গে মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক মন্দা পরিস্থিতির ইঙ্গিত দিতে পারে। যদি সেই ঐতিহাসিক তুলনা প্রযোজ্য হয়, তাহলে উৎপাদনশীলতার ভবিষ্যৎ খুব একটা আশাব্যঞ্জক নয়। ১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি উৎপাদনের বার্ষিক প্রবৃদ্ধি ৩% বেশি ছিল, কিন্তু আরব তেল নিষেধাজ্ঞা এবং ইরানি বিপ্লবের পর ১৯৭৭ থেকে ১৯৮২ সালের মধ্যে তা গড়ে মাত্র ০.৪% নেমে আসে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় পরিবারগুলোর ক্রয় ক্ষমতা কমে যায়, ফলে তারাও খরচও কমিয়ে দেয়। এর প্রভাবে প্রতিষ্ঠানগুলোকে কমে যাওয়া চাহিদা এবং বাড়তে থাকা জ্বালানি খরচ দুটোর সঙ্গে লড়াই করতে হয়। এর ফলে কারখানাগুলোর ব্যবহারও কমে যায়। ১৯৭৩ সালের নভেম্বরে যেখানে ৮৯% সক্ষমতা ব্যবহার হচ্ছিল, তা ১৯৭৫ সালের মে মাসে নেমে আসে মাত্র ৭১%। আজকের এআই ক্ষেত্রে যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তা হলো রাজস্ব কমে গেলে কোম্পানির নির্বাহীরা নতুন প্রযুক্তিতে বিনিয়োগ কমাতে বাধ্য হন এবং অনেক সময় নতুন প্রযুক্তির গ্রহণের পরিকল্পনা স্থগিত করতে হয়। এখানে মূল অর্থনৈতিক ধারণা হলো মূলধন গভীরতা, যা বোঝায় কর্মীর তুলনায় যন্ত্রের ক্রমবর্ধমান ব্যবহার। অর্থাৎ কোম্পানিগুলো যত বেশি স্বয়ংক্রিয়করণ করে, তত বেশি যন্ত্র ব্যবহার করে। পেনওয়ার্ড টেবিলের তথ্য অনুযায়ী ১৯৭০-এর দশকে ধনী দেশগুলোতে এই অনুপাত বৃদ্ধির গতি ধীর হয়ে যায়। এর মানে তখন কোম্পানিগুলো কারখানা, যন্ত্রপাতি ও অন্যান্য মূলধনী খাতে বিনিয়োগ কমিয়ে দিয়েছিল। আজকের প্রেক্ষাপটে ২০২৬ সালে এর সমতুল্য পরিস্থিতি হতে পারে, যেখানে সিইওরা এআই রোল আউট প্রোগ্রামগুলো বড়ভাবে হ্রাস করতে পারেন, যার সঙ্গে জড়িত থাকে বিপুল ক্লাউড কম্পিউটিং খরচ এবং প্রায়শই পরামর্শ ফি।